সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে উপসংহার নিবেদন করছে নিটুল টাটা। 1 মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। এবছর নির্বাচনের বছর, আর এই মাসটিও ভোটের মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আভাস দিয়েছেন অক্টোবরে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। দেশে 39টির মতো নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কিছুদিন আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়েছিল নতুন দলের নিবন্ধনের আবেদন চেয়ে। 76টি দল আবেদন করলেও 2টো ছাড়া বাকিরা নিবন্ধন পাচ্ছে না বলেই আভাস দিয়েছে নির্বাচন কমিশন। একথা ঠিক, নির্বাচন মানে শুধু ভোট গ্রহণ নয়, ভোটের আগে পরে বা তফসিল ঘোষণার পর যে নির্বাচনী সময়, তখন একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকার ব্যাপারে সবাই একমত। কিন্তু সেটা কীভাবে হবে তা নিয়েই নানা মত। আর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকালীন সরকার 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় যেমন সরকার ছিল। ডিসেম্বরে সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে এখন চলছে স্থানীয় সরকারি নির্বাচন। রংপুরের পর খুলনা এবং গাজীপুরের পর এখন চলছে 3 সিটি নির্বাচনী কার্যক্রম। আগামী 30শে জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনা এবং গাজীপুরে দৃশ্যত বড় ধরনের কোনো অনিয়ম চোখে না পড়লেও 2টি সিটি কর্পোরেশন নিয়েই আপত্তি উঠেছে, যদিও এসব সম্পর্কে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগের পরিমাণ খুবই কম। তবে এখন আবার খোদ প্রধান নির্বাচন কমিশনই বলেছেন যে জাতীয় নির্বাচনের 3 মাস আগে 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন তাদের জন্য একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সক্ষম আমাদের নির্বাচন কমিশন? দেশের মানুষ নির্বাচনের স্বচ্ছতা চায় সবসময়, সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি এখন এসেছে অংশগ্রহণমূলক ভোটের কথাও। আর আমরা চাই জয়ী হোক নাগরিকের ভোটাধিকার। আর তাই এই মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় নির্বাচনের জয়। আর এ নিয়ে আজ ধারাবাহিক আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান এমপি। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সাথে আরও আছেন জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা এই মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন এম সাখাওয়াত হোসেন, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, জি.এম. কাদের, কমরেড খালিকুজ্জামান, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, শারমিন মুর্শিদ, অসীম কুমার উকিল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দিলীপ কুমার সরকার, মুনিরা খান, ব্যারিস্টার নাজমুল হুদা এবং মাহমুদুর রহমান মান্না। আজকের পর্বে আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। নির্বাচনে 2 স্তরের ম্যানেজমেন্ট হয়, একটা ম্যাক্রো ম্যানেজমেন্ট, একটা মাইক্রো ম্যানেজমেন্ট। আমার অবজারভেশন হচ্ছে যে ইলেকশন কমিশন মাইক্রো ম্যানেজমেন্টটাকে ঠিকমতো করতে পারেনি। এটা যদি ইলেকশন কমিশন বিশ্লেষণ না করে তাদের দুর্বলতা কোথায়, কেন করতে পারেনি, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের মতো বড় নির্বাচনে যেখানে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট, আমি খুব একটা কার্যকর হবে বলে এই মুহূর্তে মনে করতে পারি। সিটি কর্পোরেশন যাই হোক, এর গুরুত্ব কোনো অবস্থায় জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনীয় নয়। জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা, শতভাগ শুদ্ধভাবে এটা ইন্তজাম করার দায়িত্ব সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন একটা ফরমাইশি কাজের মতো, অনুরোধে ঢেকে গেলার মতো একটা কাজ। কিন্তু নির্বাচনের লক্ষ্যটা হলো এটা জনগণের ক্ষমতায়ন করা, জনগণের মতামতের প্রতিফলন ঘটানো, ভোটের মাধ্যমে তারা গণতান্ত্রিক শাসন প্রতিনিধি নির্বাচন করবে। তাহলে গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে নির্বাচন জয়ী হতে পারে না। নির্বাচন কমিশন তাদের এমনভাবে গড়ে উঠেছে যে এত শক্তিশালী নির্বাচন কমিশন যে সেখানে সরকার, প্রধানমন্ত্রী যাকে তাকে তাদের নির্বাচন পর্যন্ত তারা বাতিল করে দিতে পারে এবং দিচ্ছে। সেই ট্রেডিশন আমরা গঠন করতে পারিনি। ইলেকশন কমিশন পলিসি সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পুলিশ, স্থানীয় প্রশাসন, সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম অবশ্যই, এবং যারা পর্যবেক্ষক, ইভেন কি ভোটার, যারা প্রার্থী, পলিটিক্যাল পার্টি, তাদের প্রত্যেকের দায়িত্ব আছে। যদি এই দায়িত্বটা আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কোন জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম অংশগ্রহণ পেয়েছি, কোন জায়গাটাতে আমরা জনগণের সবচেয়ে বেশি সমর্থন পেয়েছি, কোন সিস্টেমটা মানুষকে সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে, একটা আস্থার জায়গা তৈরি করতে পারছি কিনা। কারণ যেখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি কোনো আস্থা তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা থেকেই যাবে। জাতিসংঘের মানবাধিকার সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে, শুধু বিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে ফলাফল ঘোষণা করার যে প্রক্রিয়া, তাকে সুষ্ঠু নির্বাচন বলা যাবে না। নির্বাচনগুলি করছি, পর্যবেক্ষণ করছি, গবেষণা করছি, যাতে ত্রুটি বিচ্যুতিগুলি কাটিয়ে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে মোকাবেলা করতে পারি। আগে আমাদের দেশে ইলেকশনের ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে যত পার্টি আছে প্রত্যেকেই কিন্তু আন্দোলন একটা করেছিল যে কোনো সরকারের আন্ডারে তারা ইলেকশন করবে না। কেন করেছিল?
প্রত্যেকেই ফিল করেছিল যে একটা সরকারের আন্ডারে ইলেকশন হলে তাদের একটা ইন্টারেস্ট থাকে, সেটা থাকে। মানুষ ইলেকশন যখন করে তখন তো হারবার জন্য করে না। সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকার যদি এই মেসেজটা দেয় যে এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা চাই, তবে দেখা যাবে যে ওই প্রার্থীর কর্মী সমর্থক তারাও সংযত আচরণ করে, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত যে কর্মকর্তা কর্মচারী তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করে। প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা কি সেটা আমার জানা নেই। তার উনি নিজে এখনো প্যারামিটারই জানেন না যে কোন লেভেল পর্যন্ত গেলে এটাকে সুষ্ঠু বলা যাবে, কোন লেভেল পর্যন্ত। মানে খুবই অদ্ভুত বিষয় যে প্রধান নির্বাচন কমিশনার এরকম কথাবার্তা বলতে পারেন। এই সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে আমাকে অবশ্যই ক্ষমতার কাছে যেতে হবে এবং ক্ষমতাসীন দলকে উদ্বুদ্ধ করতে হবে। সদিচ্ছায় প্রণোদিত হয়ে একটা দেশের জন্য কিছু করাই হচ্ছে সুস্থ রাজনীতি, এবং তার মাধ্যমে সুশাসন অর্থাৎ গণতন্ত্র আমরা আনতে পারি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে। আর ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আমাদের সাথে আছেন এইচএন আশিকুর রহমান এমপি এবং ডক্টর আসুজ্জামান রিপন। আশিকুর রহমান, আমি আপনাকে দিয়ে শুরু জানতে চাই, অনেক দিন রাজনীতির সঙ্গে আছেন, তার আগে প্রশাসনে কাজ করেছেন, একাধিক নির্বাচনও করেছেন, জয়ী হয়েছেন। আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য এবং সত্যি সত্যি লেভেল প্লেইং ফিল্ড যদি চায় তাহলে, বা সকল দলের অংশগ্রহণমূলক যদি নির্বাচন আপনারা চায়, সবাই যদি আমরা তাই চাই, কিন্তু সেটা করার অন্তরায় হিসাবে বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সব মিলে দেশের রাজনীতি এখন যা অবস্থা, যদিও আজকে দুই দলের সাধারণ সম্পাদক মহাসচিব পর্যায়ে আলোচনার কথা উঠেছে, একজন টেলিফোনে একজন সরাসরি কথা বলেছেন, আপনি কি মনে করেন যে নির্বাচনের আগে এই একটি পরিবেশ তৈরি করার জন্য এমন একটি সংলাপ দরকার কিনা, আর সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ দরকার কিনা? আপনি একটু আগেই টেলিভিশনে দেখালেন আমাদের পূর্ববর্তী যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা কি কথাবার্তা বলেছেন। তার মধ্যে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ একটা মত আসছে, সেটা বলছে আস্থার অভাব। মানে যতগুলোই নির্বাচন হয়ে থাকুক না কেন 90 সালের পর থেকেই কোনো সময় এটা সর্বজনসম্মত হয়নি। মানে যে পার্টি ক্ষমতায় গেল অন্য পার্টি সেটাকে যারা পরাজিত হয়েছে তারা অভিযোগ করছে সব রকম আস্থার অভাব। সেজন্য নির্বাচন সুষ্ঠু হলো কি না হলো তার থেকেও বড় গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছে যে হাজারো আপনি সুষ্ঠু করেন না কেন, আস্থার অভাব যখন থাকে আপনি একটা দোষ ব্লেম গেম দেবেন। তবে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিটা কোনো সরল রাজনীতি না, এটা জটিল রাজনীতি। কারণ 1971 সালে এই দেশটা স্বাধীন হয়েছে, এটা কোনো উত্তরাধিকারের সূত্রে তো না, এটা যুদ্ধ করে রক্ত দিয়ে এবং একটা আদর্শের উপরে ভিত্তি করে এই দেশটা স্বাধীন হয়েছিল। এখন সমস্যাটা হয়ে গেল যে আওয়ামী লীগ তো মচিত গৌরবে বিশ্বাস করে, আওয়ামী লীগ বিশ্বাস করে বাংলাদেশ স্বাধীনতায়, আওয়ামী লীগ বিশ্বাস করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রশ্নাতীতভাবে তিনি আমাদের জাতির পিতা, এবং আমরা একটা মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি সম্পন্ন জ্ঞান নির্ভর দেশ চাই, এটাই আওয়ামী লীগ বিশ্বাস করে। কিন্তু বাংলাদেশে এমন রাজনৈতিক দল আছে যারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে মানে যারা দেশকে বিশ্বাস করে না, যারা জাতির পিতাকে তারা অস্বীকার করে। তখন প্রশ্নটা হলো যে দুই রাজনীতিটা ঠিক এক সরল পথে না যে দুই দিকে চলে যায়, এবং সেটা দেশের অস্তিত্বের সাথে একটা সম্পর্কিত ব্যাপার হয়ে যায়। তো তারপরেও যখন দেখা যায় যে অনেক রকম নির্বাচনটাও ঠিক মতো হচ্ছে না, যেটা আমরা দেখেছি যে ওই যে আমাদের যে নির্বাচন নিয়ে কথা হয় কেয়ারটেকার গভর্নমেন্ট, আমরা ভেবেছিলাম যে দ্যাট ওয়াজ দি প্যানাশিয়া, দ্যাট ওয়াজ দি সলিউশন, এটা মনে করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে 96-এর 21শে ফেব্রুয়ারি নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, এবং ওই যে জজ সাহেবদের বয়স তো বাড়তেই পারে, সেটা তো ঠিকই আছে, আমেরিকা তো চিরকালই থাকতে পারে, কিন্তু যখন সেখানে একটা মোটিভ নিয়ে করা হলো পয়সায় শাসিত আমার নিজের লোক থাকতে হবে, তখন সেখানে এইসব তো ফান্ডামেন্টাল প্রবলেম তো ছিলই, যে মতামতের একটা দ্বন্দ্ব। তারপরে অবশ্য করায় এগুলোকে আরও বেশিভাবে মানে জিনিসটাকে আরও জটিল করে ফেলা হয়েছে। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ ভবিষ্যৎকে সুনিশ্চিত করা দরকার, বাংলাদেশের আদর্শকে সমুন্নত করা দরকার, ও জাতির পিতার পজিশন প্রশ্নাতীত থাকা দরকার, এবং আমরা মুক্তিযুদ্ধে গৌরব বোধ করব দেশে। এটা করতে গেলে যদি আমি আজকে প্রধান যে বিরোধী দল বিএনপি, তার সাথে
জামাত রয়েছে, তখন এর সন্দেহের অবকাশ এসে যায়। তখন আওয়ামী লীগের উচিত হবে গ্রামে গঞ্জে যাওয়া মানুষকে বোঝানো এবং রাজনৈতিকভাবে আমাদেরকে যে কোনো মতবাদ যে বাংলাদেশের বিরুদ্ধে যায় তাকে সম্পূর্ণ নির্মূল করা। যখন করা আবার এর মধ্যে সুষ্ঠু নির্বাচন করতে হবে, যেটা কিন্তু আমরা দেখেছি যে ক্যাটার গভর্নমেন্টের যে সলিউশনটা ছিল এটা কোনো সুখকরভাবে এটা বাস্তবায়িত হয় নাই। তো সেই কারণে এটা আমি মনে জটিল তবে আমি সবথেকে উপরে মনে করি যে কোনো জিনিস নির্বাচন করতে গেলে যারা সংশ্লিষ্ট যে পার্টি থাকে সবারই, এবং সে সরকার থাকুক বা বিরোধী থাকুক, যে অ্যাক্ট অফ উইল দ্যাট উই ওয়ান্ট টু হ্যাভ এ ফ্রি ফেয়ার ইলেকশন। এই অ্যাক্ট অফ উইল আমরা সরকারের উপর তাদেরকে তো সন্দেহ করাই হয়। বিরোধী দল যারা সবসময় অ্যাক্ট অফ উইলের তারা সুষ্ঠু নির্বাচন করে, তারাও কতই সুষ্ঠু নির্বাচন করতে ক্ষমতা থাকলে তো এইসব ব্যাপারে একটা পরিস্থিতিটা ধোয়াটে পরিস্থিতি। তবে আমি মনে করি যে বাংলাদেশ সরকার শেখ হাসিনা যত কাজকর্ম করেছেন, দেশকে সামনের দিকে নিয়ে গেছেন, আজকে আমরা মধ্যম আয়ের দেশে চলে গেছি এবং ডিজিটাল বাংলাদেশ একটা দৃষ্টিগ্রাহ্য উন্নয়ন হয়েছে। এবং তার সাথে যদি আমরা 12, 13, 14 সালের যে মারামারি কাটাকাটি জ্বালাও পোড়াও যেসব দেখি, হ্যাঁ, তো নির্বাচনের আগে কি একটা আলোচনা হতে পারে না? আমি সেই কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে যেটা বলে আমি সুষ্ঠু নির্বাচন চাই, সেই নির্বাচন যখন উনি বলেন তখন তাতে কোনো সন্দেহ থাকা উচিত নয়। কারণ আমি মনে করি দেশের যে পরিস্থিতি, বাংলার মানুষ তো চোখে দেখছে, তারা ভোটের যে মূল্যায়ন করতে শিখেছে আমি দেখি। তো সেই হিসাবে এত নিশ্চিতভাবে বিপুলভাবে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। সেই জন্য আওয়ামী লীগের যে অ্যাক্ট অফ উইল যেটা আছে, আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই, আমি সেটাকে শতভাগ বিশ্বাস করি এবং তার মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ থাকতে পারে না। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন করবে। নির্বাচন কমিশন তো হচ্ছে তারা নির্বাচন কমিশন, তারা তো হিসাবের বাক্স, তার তো এই পক্ষ না ও পক্ষও না, তাকে সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে হবে যাতে বাক্সটা ঠিকমতো যায়, এই জন্য করে। এবং মানুষ এখন আগে যেমন আমরা যখন চেষ্টা করতে 86 সালে নির্বাচন করে আমি তখনই এমপি হয়েছিলাম, কিন্তু সেই সময় 49-55 ভোটারকে আনা যেত না। এখন কিন্তু মানুষ শতপ্রণোদিত হয়ে 80% ভোট হয়, তারা ভোটের মূল্যটা বুঝেছে। আমাদেরকে যদি সেই সুষ্ঠু পরিবেশের সৃষ্টি করে যে মানুষ আসবে ভোটটা দেবে, সেই সুষ্ঠু পরিবেশ করার জন্য আমি যেমন আপনার কাছে যাব, সেই সুষ্ঠু পরিবেশ করার জন্য আজকে 2 মহাসচিব বা 2 সাধারণ সম্পাদক পর্যায়ে একটা আলোচনার কথা উঠেছে। আপনি কি মনে করেন না যে এই আলোচনাটা বিএনপির দিক থেকে ইতিবাচক, তারা নির্বাচনমুখী হয়েছে এবং তারা নির্বাচন যাবে, সেজন্যই তারা একটা জাতীয় সংলাপের কথাও বলছে এবং ওবায়দুল কাদেরও পাল্টা বলেছেন যে উনিও কথা বলতে চান, তবে আপাতত টেলিফোনে। জিনিসটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? সুষ্ঠু নির্বাচনের জন্য এরকম সংলাপ খুব জরুরি কি? দেখুন, রাজনীতিটা তো এখন আর রাজনীতির জায়গাটাতে নাই, সমস্যা হচ্ছে সেই জায়গায়। রাজনীতির প্রধান বিষয়টা কি? প্রধান বিষয়টা যারা ক্ষমতা যাবেন তারা সেখানে সুশাসন দেবেন। এটাই তো রাজনীতিকদের কাছ থেকে, সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা। ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং যিনি দায়িত্ব পাবেন তিনি সুশাসন দিবেন। রাইট। আর রাজনীতিকদের দায়িত্ব হচ্ছে দেশটাকে জনগণের করে দেওয়া, অর্থাৎ জনগণের ক্ষমতায়ন যাতে থাকে। এখন আমাদের দেশের তো গণতন্ত্র তো এখন কি আছে সেটা খুব ভালোই জানেন। তো এখন তো আপনার মানুষ ভোট দিতে পারে না। উনি বলেছেন যে আগের চেয়ে অনেক বেশি মানুষ ভোট কেন্দ্রে যায়, তো জনসংখ্যাও বেড়েছে। সর্বশেষ খুলনা এবং গাজীপুরে আমরা যথেষ্ট ভোটার দেখছি আমরা। তো মানুষ যদি তার নিজের ইচ্ছা অনুযায়ী যদি সরকার গঠন করতে না পারে, তার প্রতিনিধিকে যদি বাছাই করতে না পারে, এটা তো সংবিধানে ক্যাটেগরিক্যালি উল্লেখ করা আছে যে গণতন্ত্র বাংলাদেশ সরকার কিভাবে হবে। জনগণের ইচ্ছা অনুযায়ী জনগণ সরকার বেছে নেবে, অর্থাৎ তার প্রতিনিধিকে বেছে নেবে এবং সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরাই সরকার গঠন করবেন। সেটা হচ্ছে কিনা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ভোটের প্রতি মানুষ মানে এই নির্বাচনটার প্রতি মানুষের আস্থা থাকছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাদের এই যে গত বেশ কয়েক বছর ধরে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা যেভাবে ধসে পড়েছে, এটা অত্যন্ত সত্য কথা। সেটা হচ্ছে যে আমাদের এই নির্বাচনী ব্যবস্থার প্রতি, রাজনীতির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাটা খুব জরুরি হয়ে গেছে।
যদি রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি যদি জনগণের আস্থা ফিরিয়ে না আনা যায়, তাহলে এটা গণতন্ত্রের জন্য আদৌ ভালো কোনো ফল দেবে না। আপনি কি 2014 কে বেশি দায়ী করবেন নাকি 2008 এর সঙ্গে? আমি 2000 তার আগের নির্বাচন বাতিল হওয়া না, 2014-18 বিষয় না, বিষয়টা হচ্ছে ওভারঅল এই পলিটিক্যাল যে আপনার কালমিনেশনটা, এই যে পরিস্থিতিটা যাচ্ছে, এটা তো একদিনে তৈরি হয়নি। এখন যেটা হচ্ছে যে আমি আলোচনা আজকে আপনার এখানে আলোচনায় আসার আগে আমরা প্রাইভেটলি আলোচনা করছি, ওনাকে বলছিলাম যে আজকেই আপনার নম চমস্কি পৃথিবী বিখ্যাত চিন্তাবিদ, তার একটা লেখা আমি অনলাইনে পড়লাম। তার শিরোনামটা ছিল রিসার্চেস অফ দ্য অথরিটি অ্যান্ড রুল ওভার দ্য ওয়ার্ল্ড। বিশ্বব্যাপী যে আপনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার যে জয় জয়কার উত্থান হচ্ছে, একসময় যে আমেরিকা, ব্রিটেন, এই সমস্ত বড় বড় দেশগুলো, যারা ছোট ছোট দেশগুলোতে গণতন্ত্র আছে কিনা, সুস্থ নির্বাচন হচ্ছে কিনা, এটা হচ্ছে কিনা, ওটা হচ্ছে কিনা, যে কথাগুলো বলতো, সেই সব দেশগুলোতে যেভাবে কর্তৃত্ববাদী ব্যবস্থার উত্থান ঘটছে, তাতে করে আমাদের মতন দেশগুলো যারা নিউ ডেমোক্রেসি অথবা একেবারে আতুর ঘরের গণতন্ত্র বলেন, অথবা গণতন্ত্র নিয়ে যারা চর্চা করছেন, অথবা গণতন্ত্রের সিঁড়িতে ওঠার চেষ্টা করছেন, এই সমস্ত দেশগুলোর জন্য খুব বিপজ্জনক পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। যেমন কথায় কথায় যখন এখন আমাদের দেশের মন্ত্রী বলেন, আমেরিকার রাষ্ট্রদূত যখন কথা বলেন, তখন তাকে মানে ধমক দিয়ে বলা হয় যে কথাবার্তা হুশ করে বলবেন, তোমার দেশে কেমন বলবে কেন, তোমার দেশে কেমন নির্বাচন সেটা কিন্তু আমরা জানি। আবার উনি তার পরক্ষণে গত পরশুদিন আবার বললেন, গতকালকে বললেন যে আমি যেটা বলেছি সেটা আমার কথা নয়, কোনো রাষ্ট্রদূত নিজের কথা বলতে পারেন না, কথা সত্য। তিনি তার দেশের কথাই বলেন, তার সরকারের কথা বলেন। আবার এই কথা বলেছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতেই পারে। এটা উনি এই কথাটা এইভাবে বলেননি, আমি সংবাদ মাধ্যমের লোক, উনি বলেছেন গাজীপুর, খুলনা নির্বাচন উদাহরণ টেনে বলেছেন যে নির্বাচন ব্যবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, নির্বাচনটা প্রপারলি হয়নি, বিরোধী দলের কর্মীদেরকে, নেতাদেরকে মানে হয়রানি করা হয়েছে, ওখানে সুষ্ঠু ভোট হয়নি। কিন্তু উনি বলেছেন যে আমি আশা করি, আশা তো করতেই পারি, আমিও তো আশা করতে চাই, আপনিও তো আশা করতে চান, আমরা কি চাই না যে আমাদের দেশটা একটা কার্যকর গণতন্ত্রের দিকে যাক? আমরা কি চাই না আমাদের দেশটা সমৃদ্ধশালী দেশ হোক? নিশ্চয়ই আমরা চাই। কিন্তু সেটা যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক করা। রাষ্ট্র হলেই গণতান্ত্রিক হয় না, রাষ্ট্রের মধ্যে যদি অগণতান্ত্রিক চরিত্র থাকে, অর্থাৎ আইন কানুনগুলো যদি অগণতান্ত্রিক থাকে, যদি এবং জনগণের কাছে যদি জবাবদিহি করার ব্যবস্থা না থাকে, তাহলে রাষ্ট্রীয় কাঠামোগুলো কিন্তু অগণতান্ত্রিক চরিত্র পরিগ্রহ করবে। কোনো সরকার যদি নির্বাচিত হয়ে অগণতান্ত্রিক আচরণ করে, বা আপনি যেটি বলছেন যে সুশাসন যদি নিশ্চিত করতে না পারে, তার জন্য তার শাস্তি বা তাকে পরিবর্তনের সুযোগ তো ভোটের মাধ্যমে হবে, পরবর্তী নির্বাচনের মাধ্যমে হবে। এই ব্যাপারে আমি মন্তব্য আমি একটু আমি একেবারে 1 মিনিটের মধ্যে শেষ করতে চাই। এখন আমি যখন ক্ষমতায় বসে গেছি, হু কেয়ারস? আমি তো কথা মানছি না। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন এই যে আপনার এখন যে নির্বাচন হবে 30 তারিখে যে নির্বাচনটা হবে, সেখানে আলিমুজ্জামান বলে সিলেটেরই বোধ হয় একজন মানে রিটার্নিং অফিসার, তিনি বলেছেন আমরা যে অভিযোগগুলো পাচ্ছি, খেয়াল করেন, আমরা যে মানে অভিযোগ মানে পুলিশে হয়রানি, বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা, মামলা দেয়, এইগুলোই তো মেনলি এখন নির্বাচন আগে। তাই বলে আমরা যে অভিযোগগুলো পাচ্ছি, সেই অভিযোগগুলো আমরা পুলিশের কাছে তদন্ত করতে পাঠাচ্ছি, খেয়াল করেন। তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে তদন্ত করতে পাঠাচ্ছেন, খেয়াল করেন। তারপরে বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে মামলা হতেই পারে। এবং আরো এক কাঠি সরেস হলেন বর্তমান নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন। উনি কি বললেন যে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু মামলা তো নির্বাচন তফসিল ঘোষণার পরে বিভিন্ন 3টা সিটি কর্পোরেশনে অনেকগুলো মামলা হয়েছে, প্রায় 1000 লোকের বিরুদ্ধে মানে মামলা হয়েছে। এখন আপনি ক্ষমতায় আছেন বলে পুলিশ আপনি ব্যবহার করবেন, প্রশাসনকে ব্যবহার করবেন, জনগণের কি ক্ষমতা পরিবর্তন করার কোনো সুযোগ আছে? এই বিষয়ে জনগণ তখন দৌড়ে পড়ে আছে। উপসংহারে এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান এবং আসাদুজ্জামান রিপন, আপনারা থাকুন। আমন্ত্রণ আরেকবার নিটুল টাটা নিবেদিত উপসংহারে। আজ আমরা আলোচনা করছি নির্বাচনের জয় এ নিয়ে। আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান এমপি এবং ডক্টর আসাদুজ্জামান রিপন। আশিকুর রহমান, বিরতির আগে অনেকগুলো অভিযোগ করলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ করে প্রশাসন, আপনি নিজে প্রশাসনে কাজ করেছেন, পাকিস্তান সিভিল সার্ভিস থেকে শুরু করে বাংলাদেশে, এবং তারপরে নিজে রাজনীতিতে যুক্ত। এই যে নির্বাচনের সময় এলে
বা যে কোনো সময় আমরা দেখি যে প্রভাবিত করে একটা বড় ব্যাপার হলো প্রশাসন নিরপেক্ষ থাকতে পারে না বলে এখন অভিযোগ উঠছে। যে জন্য তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছিল যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হলে সরকারটা হতে হবে যারা দলের বাইরে, কিন্তু এখন আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, 2014 সালে হয়েছে, এবারও এখন পর্যন্ত যদি তা না হয় তাহলে সেভাবে হবে, কারণ সংবিধানে তাই আছে। আপনি কি মনে করেন এর মধ্যে একটি প্রশাসন যন্ত্র নিরপেক্ষভাবে কাজ করতে পারে? না, প্রথমে ডক্টর আসাদুজ্জামান যে বললেন যে পৃথিবী জুড়ে কর্তৃত্ববাদী শাসনের একটা জয় জয়কার দেখা যাচ্ছে, কিন্তু সেখানে আমি একটুখানি ওনার সাথে মতানৈক্য পোষণ করি। ফ্রান্সে কিন্তু এটা হয়নি, জার্মানিতেও এটা হয় নাই, ইংল্যান্ডও বোধহয় সেটা না, জাপান যেটা আমাদের সেটাও নাই। কর্তৃত্ববাদী সরকার রাশিয়া চীনে ছিল, আগেও ছিল, এখনও আছে, নতুন কোনো উদ্ভব হয়নি। আর যদিও ট্রাম্প আমেরিকা আসে, তিনি তো মানে সবাই জানে সেরকম, কিন্তু ওখানে প্রেস বলেন যে ব্যালেন্স অ্যান্ড চেকস যেগুলো আছে ইচ্ছা করলেই সব কিছু করতে পারছে না, বাচ্চাগুলোকে আলাদা করে ফেলেছিল, আবার একত্র করতে হচ্ছে, হেভি প্রেশার। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানুষ যা চায় তারা যদি সজাগ হয়, তারা যদি মানে এটাকে খুব বেশি দূরে তারা নিতে পারবে না। তো আমি এই যে উনি যে বললেন যে নির্বাচনটা ঠিক হয়নি বা ঠিক, আমি যত জানি যে ভোটের অধিকার নাই, যে গত নির্বাচন যখন হয়েছিল আমার নিজস্ব জানার মধ্যেই বলছি, আমাদের নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি টেলিফোন করেছিলেন বেগম জিয়াকে, এবং আমি বেগম জিয়া টেলিফোনটা ধরতে পারে আধা ঘন্টা সময় লাগে। মাননীয় প্রধানমন্ত্রী সিটিং প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি যখন বলা হলো যে আমাদের উনি কথা বলবেন, তো শি কেম অন দ্য টেলিফোন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার টাইম। উনি বলছিলেন যে কালকে আসেন, একটা আমরা লাঞ্চ করি, বসে আলোচনা করি, এবং আপনি 3-4 জন মন্ত্রী নেন, আপনি যে হোম মিনিস্টার, আমরা ভালো ইলেকশনটা করি, এবং কালকে আপনি হরতাল ওই বলছেন, হ্যাঁ উনি বলে আমি হরতাল আসতে পারবো না। তো হরতাল ওয়াজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ফেয়ার ইলেকশন টু হার। এটা একটা হিসাবের বিবেচনার অসম্ভব একটা ভুল আমার মনে হয়। ওনার কাছে মনে হলো হঠাৎ তখন যে কোনোভাবেই হোক না কেন প্রভাবিত হয়েছিলেন, হয়তো মনে হলো যে ওনার কাছে জ্বালা উপর আন্দোলনে সরকার পড়ে যাবে, কিন্তু বিরাট জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ লোক কিন্তু এটা পছন্দ করে না। পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে যে জঙ্গিবাদ, তেমন অনেক রকম মানুষ হত্যা, আত্মহত্যা, তারপরে নিজে নিজে সুইসাইড করা, তার মধ্যে এই জায়গাটাকে আরও ঠেলে সেই দিকে নিয়ে যাওয়াটা কতখানি বুদ্ধিমানের কাজ এবং কতখানি গঠনমূলক, সেটা একটা খুব চিন্তার অবকাশ, প্রশ্ন অবকাশ। উনি অনেক রিকোয়েস্ট করেছিলেন সেই জন্য যে কেউ যে নির্বাচন না আসেন এবং যদি জোর করেই সরকার নামাবেন, তাহলে এটা এক জিনিস। আবার 2001 সালে যখন নির্বাচন জিতলেন, এমনি পরে যে অবস্থা হলো, জ্বালাও পোড়াও, রেপ, বলৎকার, গণতন্ত্রের যে নমুনা উনি দেখিয়েছেন। এবং 96 সালের মাগুরা, অনেকে বলে মাগুরা মানে গুড়া, নির্বাচন 1994 সালে, তারপরে আবার যে ফেব্রুয়ারি মাসে 1996 সাল নির্বাচন। আসলে তো নির্বাচন, গণতন্ত্র, মানুষের ভোট অধিকারের যে মৌলে কুঠারাঘাত কিন্তু বিএনপি এবং বেগম জিয়া এবং তার দল করে গেছেন। এবং সবথেকে বড় কথা, উনি যখন এক মুদ্রার এপিট অফ নিজামীকে মন্ত্রী করেন, মুজাহিদকে মন্ত্রী করেন, তখন তো বাংলাদেশের মধ্যে স্বাধীনতা, জাতির পিতা যে আদর্শ আমরা লড়াই করেছি, সেই আদর্শে বাংলাদেশের মুখ্য যে প্রিন্সিপাল, যে মুখ্য যে জিনিস, তাতে ওনার বিশ্বাস। তেমন একটি খারাপ নির্বাচন তো 2014 সালে হয়েছে, একটি বড় দল আসেনি, অধিকাংশ মানুষ বিনা পদ্ধতি নির্বাচিত হয়ে গেল। চেষ্টার কোনো কমতি ছিল না। আমি তো বলছি যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সিটিং প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, উনি নিজে টেলিফোন করেছে, আসেন আমরা একসাথে আলাপ করি। যা হয়েছে অনেক তার আগেও কিন্তু অনেক খুনোখুনি, মারামারি, পোড়ান অনেক লোক, সেটা উনি ভুলে গেলেন। বলে আপনি আসেন, আপনি হোম মিনিস্টার হন, আরও 3-4 জন মন্ত্রী নেন, নির্বাচনটা করি। উনি বললেন যে কালকে আমার হরতাল আছে, কালকে আসতে পারবো না, আমি এই ভয়, কেন উনি ভাবছিলেন যে এটা কোনো একটা অলৌকিক উপায়ে মানুষ পুড়িয়ে উনি ক্ষমতায়। এবার কি তেমন কোনো সুযোগ আছে? আজকে তো ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা সংলাপ চাই, ওবায়দুল কাদের এগিয়ে এসে বলেছেন যে টেলিফোনে আলোচনা হতে পারে। তো এটা আমি যেটা বলছি যে ওবায়দুল কাদের বলেছেন টেলিফোনে আলাপ করে দেখবেন যে আসলেই তারা কি চায়, সেটা হয়তো উনি শুনতে চান। তবে কথা হচ্ছে যে ইলেকশনে এখনও আলোচনা কোনো প্রয়োজন নাই, রাস্তা খোলা আছে,
নির্বাচন দুনিয়া দেখতেছে, পৃথিবী দেখতেছে, আবার অনেক রকম অর্গানাইজেশন যারা দেখে, যারা নির্মোহ, কোনো এদিকেও না ওদিকেও না, সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো দেখছে। এবং সত্যিকার অর্থে যদি ওনার পপুলার থাকে, নোবডি ক্যান স্টপ দেম। কিন্তু সমস্যা হলো তারা যে তাদের যে পিছনে অতীত, 96 সালে যা করেছেন, 2001 সালে যা করেছেন, 2014 সালে জ্বালা পড়া, তাদের অবস্থা এখন অস্তিত্ব নিয়ে সংকট। নির্বাচন জেতার কথা তো অনেক পরে আসে, আগে নিজের পার্টিটা রাখতে পারবেন কিনা, ওনার দলের মধ্যে বহু বিভেদ হয়ে গেছে। আশিকুর রহমান যেমন বললেন, এটা শাসক দলের নেতা হিসেবে তো ওনার ভাষণের বাইরে হওয়ার কথা না। শাসক দলের না থাকলে এইভাবে বলতাম। উনি যেটা বলছেন এটা ওনার সভানেত্রী প্রতিদিনই বলছেন, ওনার সাধারণ সম্পাদক প্রতি মুহূর্তেই বলছেন ওনার সাধারণ সম্পাদক। সুতরাং আমি এটা মানে আলোচনার কথা কেন বলছেন? আলোচনার একটা যে দেশে একটা সংকট আছে, একটা সংকটটা গণতন্ত্রের সংকট এমন পর্যায়ে চলে গিয়েছে যে এইখান থেকে যদি আমরা রিপেয়ার করতে না পারি বিষয়টা, এটা শুধুমাত্র সরকার বদলের সংলাপ না। কিন্তু আমি যেটা বলতে চাই, সংলাপটা হচ্ছে এটা আমার দল যদি সংলাপের অংশগ্রহণকারীদের মধ্যে তো আমার দলও থাকবে, সেক্ষেত্রে আমার বক্তব্য হওয়া উচিত, আমি বলতে চাই, আমার দলকেই বার্তাটাই দিতে চাই বা দেব। এই সংলাপটা যে মানে আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে, তারা বন্দুক তাদের কথা ওঠে নামে, এটা ওনাদের একজন কলিগ বা জুনিয়র কলিগ হবে বোধ হয়, ডক্টর সাদাত হোসেন, সাবেক চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিল, উনি একটা চমৎকার কথাটা আমি বিভিন্ন জায়গায় বলেছি। সেটা হচ্ছে উনি বলেছিলেন সরকার বলতে আমি এটাই বুঝি, উনি বলেছেন, যদি উনি মানে আইরনিক্যালি বলেছেন যে যার কথায় বন্দুক ওঠানামা করে তিনি হচ্ছেন সরকার। বাংলাদেশের বেলাতে এখন এটা একেবারে ব্যাপকভাবে প্রযোজ্য। এখন কথা হচ্ছে যে আপনার সংলাপটা এই কারণে দরকার, আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নাই, আমাদের প্রশাসনটা খুবই, যেটা আমরা যে অভিযোগটা করছি, আমাদের প্রশাসন বলেন, পুলিশ বলেন, নির্বাচন কমিশন বলেন, আমাদের জাতীয় যে প্রতিষ্ঠানগুলো, গণতন্ত্রের কত কত ভিত থাকে, যে ভিতগুলোর উপর দাঁড়িয়ে ইভেন গণমাধ্যম সব কিছু মিলিত একটা ভিত, এটা সরকার অঙ্গ না হোক, কিন্তু এগুলো সব কিছু কিন্তু একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো এত বিপর্যয়ের মুখোমুখি হয়ে গিয়েছে, এইখানে যদি আমরা সংলাপ করে যদি এটাকে রিপেয়ার করার জায়গাটায় না যেতে পারি, শুধুমাত্র আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ বা 300 লোকের পরিবর্তন হওয়াটা, ইটস নট লাইক দ্যাট। আমি এটাকে সমর্থন করি না। আমাদের মূল জায়গায় যত আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার হওয়া দরকার। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যেটা হচ্ছে, শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন, হাতুড়ি বাহিনী মানে শাসক দলের ক্যাডাররা হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। এই সরকার যদি এত জনপ্রিয় হয়ে মানে জনপ্রিয়তা হারায়, আমি তো ভোটে গেলেই তার প্রতিশোধ নেওয়া সম্ভব। আমি সেটি বলছি। তো এই যে আপনার জায়গাগুলো চলে গেছে, সরকার, একটা সরকার তার হাতুড়ে বাহিনী কখন এনগেজ করে? কোটা বিরোধী লোকদেরকে, ভিন্ন মতের লোকদেরকে পেটানোর জন্য, দমন করার জন্য যখন হাতুড়ি পেটাতে হয়, যখন একজন লোক জামিন প্রার্থনা করছেন, আদালতের আশ্রয় নিচ্ছেন, মানুষ তো ভোট দিতে পারলে সেটাই চেঞ্জ করে। আমি আসছি, তখন যদি আদালত অঙ্গনও তিনি যদি নিরাপত্তা না পান, মাহমুদুর রহমানের ঘটনায় আমি বলতে চাই, সেখানে আদালত প্রাঙ্গণ থেকে বেরোবার সাথে সাথে সন্ত্রাসীরা যেটা অভিযোগটা তোলা হয় ছাত্রলীগের উপরে, তারা গভর্নমেন্ট তো জুলুম নির্যাতন করার জন্য মামলা ও মোকদ্দমা দেওয়ার জন্য তো পুলিশ রেখেছে, প্রশাসনও আছে তার সাথে কাজ করছে। এখন প্রশাসন, আমার মনের মধ্যে গত কয়েকদিন যাবত একটা প্রশ্ন আসছে, তাহলে পুলিশ এবং প্রশাসন এই দুটো প্রতিষ্ঠান কি ফেল করছে কিনা, মানে সরকারের নিয়ন্ত্রণটা শিথিল হয়ে গেল কিনা, যার জন্য তাদেরকে ক্যাডারের উপর এখন নির্ভর করতে হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে যদি পরিস্থিতি হয়, তাহলে এটা বদলানোর জন্য তো নির্বাচনে গেলে হয়। নির্বাচনে গেলে যদি জনগণের ভোটে যদি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করা যেত, আমাদের তো আশঙ্কার কোনো কারণ ছিল না। একটা ফেয়ার নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, জনগণ ইচ্ছায় সরকারের পরিবর্তন হবে, জনগণ ইচ্ছায় সরকার থাকবে অথবা অন্য কেউ আসবে, এটাই তো হওয়ার কথা, তাই না? এই নির্বাচন নিয়ে তো আপনার অন্য কোনো আশঙ্কা থাকার কথা না। কিন্তু এখন যেটা হচ্ছে, নির্বাচনের একটা সময় থাকে, 8টা থেকে নাকি নির্বাচন, আমি তো কখন নির্বাচন দাঁড়াইনি, তো সেজন্য বলছি নির্বাচনের ভোট দেওয়ার সময়টা কয়টা থেকে? 8টা থেকে 4টা, সেটাই বলছি। এখন 8টা থেকে 4টার যে নির্বাচনটা 8টা থেকে 4টা হলে ঠিক ছিল,
নির্বাচনটা তো আগের রাত্রেবেলা থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, সেজন্য ব্যালট বাক্সটা তো আগের রাত্রেবেলা ভরা হয়ে যায়। এসেছে যে দূরবর্তী কেন্দ্র বাদ দিয়ে না, দূরবর্তী কেন্দ্র তো পরে, আগের দিন রাত্রেবেলায় ব্যালট বাক্স ভরা হয়ে যায়। সেই জন্য সকালবেলা ভোটের সামগ্রী মানে নির্বাচন সামগ্রী সকালবেলা পাঠানো এবং নির্বাচনের সময় পেছানো 9টা থেকে 5টা করার একটা বিষয় আলোচনা এখন হচ্ছে। আমরা সেই বিষয়ে আপনাদের মতামত জানবো বিরতির পর। দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের সঙ্গে আছেন আসাদুজ্জামান রিপন এবং আশিকুর রহমান। আমন্ত্রণ আরও একবার নিটুল টাটা নির্মিত উপসংহারে। আজ আমরা আলোচনা করছি নির্বাচনের জয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান এবং আসাদুজ্জামান রিপন। আমি আলোচনা যাচ্ছি, তবে তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে সংযোগে, তার প্রশ্নটি নিয়ে যাব। দর্শক বলুন, আপনি সংযোগে আছেন আমাদের। ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যালো, জি বলুন, আপনার নামটি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হোসেন। মোহাম্মদ হোসেন বলুন। যে হ্যাঁ, আচ্ছা, আমি আওয়ামী লীগের যে এমপি মহোদয়ের কাছ থেকে প্রশ্ন করতে চাচ্ছি যে দেশে আমরা যখন বাসে, লঞ্চে সব জায়গায় চলি, সব জায়গায় মানুষের মানে আলোচনা করতেছে বাংলাদেশের দুইটা দল, আওয়ামী লীগ আর বিএনপি। এরা পর্যায়ক্রমে এই 5 বছর পর 5 বছর ক্ষমতা আসতে পারে, অন্য কোনো দল কাছেও নাই। আপনি প্রশ্নটা কি বলুন? তাইলে সেখানে এনারা দল সমঝোতা হইয়া বাংলাদেশের রাজনীতিকে সুষ্ঠু ধারা নেওয়ার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু ওনারা কেন ক্ষমতা আসে একে অপরের হিংসা করে এবং সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যাটা কি? 5 বছরের পরে তো এদেশের মানুষ আর পাল্টায় ফেলা, যত ভালো কাজই করুক সমর্থন থাকে না। সে আলোচনা করছি। উনি একটা ইঙ্গিত দিচ্ছেন যে সবসময় 5 বছর পরে নির্বাচনের মাধ্যমে চেঞ্জ হয় এবং তখন তো হতেই পারে। তাহলে নির্বাচনের যেহেতু অসুবিধা কি, আর দুই দলেই মিলে কেন গণতন্ত্রের জন্য কাজ করবেন না? আশিকুর রহমান যদি বলেন। জনাব আসাদুজ্জামানের কথায় প্রথম উত্তর দিই। মোহাম্মদ হোসেন না, ওটা পরে বলি। তো উনি যে কথা বলছিলেন যে ওনার কথা মনে হলো সরকার খারাপ, প্রশাসন যন্ত্র খারাপ, মানুষ ভোট দিতে আসে না, চারিদিকে অসম্ভব একটা ভীতিকর অবস্থা, তাহলে তো ওনার চিন্তা কোনো কারণই নাই। কেন ইংরেজি ভাষায় একটা কথা আছে, when wrong is immense, nature rises up। যখন অন্যায় খুব বেশি হয়ে যায় তখন প্রকৃতি তার বিদ্রোহ করে ফেলে। তাই তো অনায়াসেই ওনারা ক্ষমতায় চলে আসবে। প্রকৃতি নিশ্চয়ই একটা বিদ্রোহ করবে, সেটার জন্য অপেক্ষা করতে হয়। এখন কথা হলো আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে নির্বাচন আসলে দেখলেই তো একটা কথা, দি টেস্ট অফ দি কেক ইজ ইন ইটস ইটিং। কেকটা ভালো না খারাপ সে তো খেয়ে দেখতে হবে। ইলেকশনে আসবো না। 14 সালে এত বারবার বলা হচ্ছে আসেন ইলেকশন, ওই যে লাস্ট ইলেকশনটা আসেন, বসেন ইলেকশন, হোম মিনিস্টার হন, এখন তা তো কোনোভাবেই আসবেন না। উনি ভাবছেন যে জ্বালায় পুড়িয়ে ক্ষমতায় চলে যাবে। এবং যেহেতু ওনাদের সভানেত্রী এই কথা বলছে, আমি ওদের পার্টির মনে করি যে এটাই তাদের দিয়েছিল, হুইচ ওয়াজ ভেরি রং। এবং তাছাড়া একটা জিনিস আছে যেটা মোহাম্মদ হোসেন বললেন, ঘটনার হলে একটা জটিলতা আছে। জটিলতা আমাদের রাজনীতির মধ্যে উদ্দেশ্যই হবে যে বাংলাদেশে রাজনীতি সুষ্ঠু হবে, নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু আমরা এমন একটা সাংগঠনিক পরিবেশ সৃষ্টি করব তখন তারাই ক্ষমতায় আসবে যারা দেশকে বিশ্বাস করে, যারা জাতির পিতাকে বিশ্বাস করে, যুদ্ধে তারা গৌরবান্বিত বোধ করে। কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে বিএনপি এবং তার যা আশেপাশে যারা আছেন দল, তাদের সম্বন্ধে সন্দেহ আছে তারা আসলে বাংলাদেশে বিশ্বাস করেন কিনা, এবং সেই জায়গাটা ঠিক হইতে হবে। আজকে বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, তরুণ সমাজের দেশপ্রেমিক, মহিলাও দেশপ্রেমিক। তারা কোনোদিনও যারা দেশকে বিশ্বাস করে না, দেশের কুঠারাঘাত করছেন গোড়ায়, তাদেরকে ভোট দেবে না। তো যদি হাজারো আশা করেন যে ওরা আসবে, একবার এটা আসবে, সেটা আসবে না। তবুও যেহেতু আমরা গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে, সুষ্ঠু পরিবেশ আছে, আমি তাদেরকে ওনার পক্ষ হয়ে, আওয়ামী লীগ পক্ষ হয়ে বলি যে আপনারা আসেন, দেখেন দি টেস্ট অফ দি কেক ইজ ইন ইটস ইটিং। মানে কেকটা খেয়ে ভালো না খারাপ, কেকটা খেলে বোঝা যায় কিনা। যেমন আবার নির্বাচনের স্বাদ, আপনারা তো স্থানীয় নির্বাচনগুলো করছেন, খুলনা, কুমিল্লা, রংপুর হলো, গাজীপুর হলো, এবং সেখানে কিন্তু ধানের শীষ নৌকায় কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা এই দুটো দলের মধ্যেই হওয়ার কথা, এর বাইরে হওয়ার কোনো জাতীয় নির্বাচনের প্রতীক নিয়ে হচ্ছে। তবে আমাদের উচিত হবে এমন একটা দেশটাকে সাংগঠনিক উপায়ে তৈরি করা, যখন আসলেই যদি বিএনপির স্বরূপ যদি তারা হয়ে যায়, তারা দেশের সাথে তারা নাই, অথবা জামাতের সাথে তারা আছে সেটাই, তাহলে রাজনৈতিকভাবে তাদেরকে মনে করি এলিমিনেট করাটা আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে।
সারা পৃথিবীতে যারা অটোক্রেটিক গভর্নমেন্ট যেখানে থাকে, অটোক্রেটিক গভর্নমেন্ট শুধু নিজেকে দেশপ্রেমিক মনে করে এবং সর্বত্র তার বিরোধীদেরকে শত্রু মনে করে, ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করে এবং মনে করে ষড়যন্ত্র করছে এবং নিজের সরকার বিরোধী ষড়যন্ত্রটাকে সাথে দেশ বিরোধী ষড়যন্ত্র মনে করে তারা। এটার ভুরি ভুরি উদাহরণ আপনি পাবেন এই আপনার এই অটোক্র্যাটদের বক্তব্য বিবৃতিতে এর বাইরে কিছু আসবে না। আমাদের পয়েন্টটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভোটে বেশ কয়েকবার ক্ষমতা এসেছে, রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে সংসদীয় ব্যবস্থা নির্বাচনে। এরকম একটি দলকে হাসানুল হক ইনু মতো একজন ওনাদের একজন জোট পার্টনার আছেন, তো ওনাদের এই জোট পার্টনার সাহেব যদি ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দাঁড়ায় সেখানে ওনার কথার উত্তরই বলছি, ও সেই একটা ইউনিয়ন পরিষদের মেম্বারে আসার যোগ্যতা ওনার নাই, কিন্তু উনি ওনার বক্তৃতা বিবৃতির মধ্যে দেখবেন মানে প্রায় শুধু খালেদা জিয়াকে এলিমিনেট করে, বিএনপিকে এলিমিনেট করে। পরের কাঁধে বন্দুক রাখা স্বীকার করা লোকজন আরেকজনের কাঁধে মানে লবণ রেখে বড়ে খাওয়ার লোকের অভাব নাই। এবং আমি মানে রাজনৈতিকভাবে এবং উনিও যে এলিমিনেশনের কথাটা বললেন রাজনৈতিকভাবে বাংলাদেশের যতগুলো নির্বাচন হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ভোটের ডিফারেন্স 2%-এর গড়ে 2%। বিএনপি যখন হারে 2-3% হারে, আওয়ামী লীগ যখন হারে 2-3% হারে। তার মানে দুটো দলের অবস্থান এরকম জায়গায়। এরকম একটি শক্তিকে পলিটিক্যালি এলিমিনেট, ফিজিক্যালি এলিমিনেট তো হচ্ছে ইদানিং, ফিজিক্যালি এলিমিনেট হচ্ছে মামলা মোকদ্দমার মাধ্যমে এলিমিনেট করছে, পলিটিক্যালি এলিমিনেট করে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। বিকজ যারা পলিটিক্স করে আওয়ামী লীগের বিপরীতে, মুসলিম লীগের বিপরীতে একটা আওয়ামী লীগ দার্শনিকভাবে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগের বিপরীতে যে দেশের মানুষ মানে মানে উদাহরণ হিসেবে বলতে হয়, যে দেশের মানুষ 47-এ পাকিস্তান চেয়েছে, ওয়েস্ট পাকিস্তানের চেয়েও পাকিস্তান সেই আওয়ামী লীগ মাত্র 7 বছর ডিফারেন্সে নো হেরে গেল বিকজ অফ পলিটিক্স। বিকজ অফ পলিটিক্স তারা জনগণের কাছে সেই পলিটিক্স রাখতে পারেনি। আওয়ামী লীগের মতো এত বড় একটি দল, বিএনপি নামে একটা রাজনৈতিক দল ছিল না, জাসদ একটা দল ছিল না। আওয়ামী লীগের অপরাজনীতি, ভুল রাজনীতির কারণেই তো জাসদ তৈরি হলো, জাসদকে মানুষ সমর্থন করলো। তারপরে বিএনপি, জাসদ আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের শাসন ক্ষমতায় থেকে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল 73-তে, অ্যাট দ্যাট টাইম জাসদ 8 থেকে 9টা সিট পেয়েছিল। এখন বিএনপিকে এলিমিনেট করা পলিটিক্যালি, যদি জবাব দিয়ে দেন আমি শেষ করি। হ্যাঁ, এখন কথাটা হলো বিএনপি তো একটা জাতীয়তাবাদী বিশ্বাস করে একটা দল। এক মিনিট শেষ করেন আমাদের। না, আমি শুনে এটা তো ভয়াবহ চিন্তা। বললেন না যে যারা ক্ষমতাটা অটোক্র্যাটিক হয়ে যায়। আমি গণতন্ত্রের কথা বলেছি, একটা দেশকে যে আমি ভালোবাসি বা তার কি ইন্ডেক্স গুলো কি, আমি বিএনপিকে জিজ্ঞাসা করি ওনারা কি দেশকে সত্যি অর্থে ভালোবাসেন কিনা, ওনারা মুক্তিযুদ্ধে তারা গৌরবান্বিত বোধ করেন কিনা, জাতির পিতাকে বিশ্বাস করে যেটা ইন্ডেক্স, এই ইন্ডেক্সগুলোকে তারা কিন্তু ব্যর্থ অনেকটা। তার কারণ হচ্ছে তাদের যে সঙ্গসাথী আছে তারা বিভিন্ন রকম বিভিন্ন মতামত, এবং তাদের রাজনৈতিক যে পন্থা জ্বালাও পোড়াও আন্দোলন, জ্বালাও পোড়াও, সেটাকে তারা বেশি বিশ্বাস করে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা ওইশাল আওয়ামী লীগ উচিত হবে আমাদের, সেটাই আমরা জনগণের পার্টি। এই যে বললেন যে 32 আর 33-2%, এটা 75 সালের পরে তো জাতীয় আমাদের স্বাধীন ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, মানুষ তো বিভ্রান্ত হয়ে গেছিল। মানুষকে ঘুরিয়ে আনতে হবে। উই মাস্ট গো টু দি পিপল, লাভ দি পিপল, লিভ উইথ দেম, তাদেরকে পরিবর্তন হবে। এবং এই ধরনের যারা দল, যাদের রাজনৈতিক আদর্শ বিশেষ সম্বন্ধে সন্দেহ আছে, আমরা মনে করি সেই পরিবর্তন ভোটের মাধ্যমে হবে। সেই জন্য আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং নির্বাচনের জয় চাই। আজকের মতো শেষ করে নিউট্রাল নিবেদিত উপসংহার। দেখা হবে আগামীকাল শনিবার আবার রাত 10টায়। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।